1969 সালের 5 জুলাই রাত 12:40। ক্যালিফোর্নিয়ার ভ্যালেজো পুলিশ ডিপার্টমেন্টে একটি ফোন কল আসে। একজন অফিসার ফোন ধরেন। ফোনের অপর প্রান্ত থেকে একজন পুরুষ কথা বলতে শুরু করে। সে বলে, আমি সেই ব্যক্তি যে আজ রাতে ওই দুইজনকে গুলি করেছি, আর গত বছরের খুনগুলোর সঙ্গেও আমি জড়িত। এরপর লাইন কেটে যায়। প্রথমে পুলিশ নিশ্চিত ছিল না এটি সত্যি নাকি মিথ্যা, কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে ফোন করা ব্যক্তি এমন কিছু তথ্য জানে যা তখনও জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। এই ফোন কলের পর পুরনো মামলাগুলো আবার নতুন করে তদন্ত শুরু হয়, কারণ যদি লোকটির কথা সত্যি হয় তাহলে পুলিশ একজন নয়, একাধিক হত্যাকাণ্ডের জন্য দায়ী একজন মানুষকে খুঁজছে। কিন্তু এই গল্পের শুরু ওই ফোন কল দিয়ে নয়। শুরু হয়েছিল 1968 সালের 20 ডিসেম্বর। সেদিন রাতে ডেভিড ফ্যারাডে এবং বেটি লু জেনসেন লেক হারম্যান রোডের একটি নির্জন স্থানে গাড়ি পার্ক করে বসেছিলেন। একজন অজ্ঞাত ব্যক্তি আসে। ঠিক কী ঘটেছিল তা কেউ জানে না, কারণ সেখানে কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। যখন পুলিশ পৌঁছায়, ডেভিড মারা গেছেন। বেটি গাড়ি থেকে দূরে পড়ে আছেন। তদন্ত শুরু হয়। পুলিশ সম্ভাব্য সন্দেহভাজনদের খোঁজে, কিন্তু কোনো স্পষ্ট সূত্র পাওয়া যায় না। মাস কেটে যায়। মামলাটি ধীরে ধীরে জটিল অমীমাংসিত মামলাগুলোর একটি হয়ে ওঠে। তারপর আসে 4 জুলাই 1969। মাইকেল ম্যাগিউ এবং ডার্লিন ফেরিন একটি গাড়ির ভেতরে বসেছিলেন। হঠাৎ একটি গাড়ি এসে তাদের পাশে থামে। কিছুক্ষণ পরে সেটি আবার ফিরে আসে। একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসে, তারপর গুলি চালায়। ডার্লিন ফেরিন মারা যান। মাইকেল ম্যাগিউ বেঁচে যান। এই ঘটনাটি তদন্তে নতুন মোড় আনে, কারণ এবার একজন জীবিত সাক্ষী ছিল। পুলিশ প্রথমবারের মতো এমন একজনের সঙ্গে কথা বলতে পারে যিনি হামলাকারীকে নিজের চোখে দেখেছেন। কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পর আসে সেই ফোন কল, আর তখনই পুলিশের কাছে প্রথমবারের মতো একটি ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হয়। হয়তো এই দুইটি হত্যাকাণ্ড আলাদা কোনো ঘটনা নয়, হয়তো একই ব্যক্তি এর পেছনে রয়েছে। কয়েক সপ্তাহ পরে আরেকটি ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার 3টি সংবাদপত্রে রহস্যময় চিঠি পৌঁছায়। চিঠিগুলোর সঙ্গে ছিল সাংকেতিক কোড। কোডগুলো সাধারণ কোনো বার্তা ছিল না। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সহজে কেউ এর অর্থ বুঝতে না পারে। চিঠির লেখক দাবি করে কোডগুলো ভাঙতে পারলে তার পরিচয় জানা যাবে। পুলিশ, সাংবাদিক, এমনকি সাধারণ মানুষও কোডগুলোর অর্থ বের করার চেষ্টা শুরু করে। তারপর চিঠির শেষে সবাই একটি নাম দেখতে পায়, একটি নাম যা পরবর্তী কয়েক দশক ধরে আমেরিকার অন্যতম কুখ্যাত অপরাধ রহস্যের সঙ্গে জড়িয়ে থাকবে। চিঠির শেষে একটি বাক্য লেখা ছিল, "দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং"। এবং ঠিক সেখান থেকেই প্রথমবারের মতো এই অজ্ঞাত হত্যাকারী নিজের জন্য একটি নাম বেছে নেয়, জোডিয়াক। এই প্রথমবারের মতো মানুষ জোডিয়াক নামটি শুনতে পায়। দিস ইজ দ্য বার্থ অব দ্য লেজেন্ড। চিঠিগুলো প্রকাশের পর সাধারণ মানুষ, সাংবাদিক এবং কোড বিশেষজ্ঞরা সেগুলো নিয়ে কাজ শুরু করেন। পুরো ক্যালিফোর্নিয়া যেন এক অদ্ভুত ধাঁধার সামনে দাঁড়িয়েছিল। কে এই মানুষ, আর কেন সে নিজের পরিচয় গোপন রেখে সবার সঙ্গে এই খেলা খেলছে? অবশেষে একজন স্কুল শিক্ষক এবং তার স্ত্রী প্রথম বড় কোডটি ভাঙতে সক্ষম হন। কিন্তু সেখানে খুনির নাম ছিল না, বরং সেখানে লেখা ছিল যে সে মানুষ হত্যা করতে পছন্দ করে। এতে তদন্তকারীদের উদ্বেগ আরও বাড়ে, কারণ এখন তারা বুঝতে পারে খুনি শুধু অপরাধ করছে না, সে চায় মানুষ তার সম্পর্কে জানুক। সে চায় তার ভয় সংবাদপত্রের শিরোনামে ছড়িয়ে পড়ুক।
কিন্তু ঘটনাগুলো এখানেই থামেনি। 1969 সালের সেপ্টেম্বর মাসে ব্রায়ান হার্টনেল এবং সিসেলিয়া শেপার্ড লেক বেরিয়েজের পাশে সময় কাটাচ্ছিলেন। একজন ব্যক্তি তাদের কাছে আসে। তার মাথা ঢাকা ছিল, বুকের ওপর ছিল একটি অদ্ভুত প্রতীক। এটি এমন একটি প্রতীক যা পরে জোডিয়াকের পরিচয়ের অংশ হয়ে উঠবে। লোকটি তাদের বেঁধে ফেলে, তারপর ছুরি দিয়ে আক্রমণ করে। সিসেলিয়া পরে হাসপাতালে মারা যান। ব্রায়ান বেঁচে যান। তার বর্ণনা থেকে পুলিশ নতুন কিছু তথ্য পায়। প্রথমবারের মতো তদন্তকারীরা হামলাকারীর আচরণ, তার পোশাক এবং ঘটনার কিছু বিবরণ আরও স্পষ্টভাবে জানতে পারে। ঘটনার পরে আরও একটি বিষয় নজরে আসে। খুনি ব্রায়ানের গাড়ির দরজায় একটি বার্তা লিখে রেখে গিয়েছিল। সেখানে আগের হামলাগুলোর তারিখও লেখা ছিল। এটি ছিল যেন এক ধরনের স্বাক্ষর, একটি ঘোষণা, যেন সে নিজেই পুলিশকে জানিয়ে দিচ্ছে এই সব কিছুর পেছনে একই মানুষ রয়েছে। এতে তদন্তকারীরা আরও নিশ্চিত হন যে একই ব্যক্তি একাধিক হামলার সঙ্গে জড়িত। কয়েক সপ্তাহ পরে ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। 11 অক্টোবর 1969। সান ফ্রান্সিসকোর ট্যাক্সি চালক পল স্টাইন একজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন। এটি ছিল তার জন্য আরেকটি সাধারণ যাত্রা, কমপক্ষে তিনি তাই ভেবেছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর তাকে গুলি করা হয়। খুনি তার শার্টের একটি অংশ কেটে নিয়ে চলে যায়। ঘটনাটি কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখে ফেলেছিল। পুলিশ দ্রুত খবর পায়। সবকিছু দেখে মনে হচ্ছিল হয়তো এবার তারা অবশেষে সন্দেহভাজনের কাছে পৌঁছে যাবে। কিন্তু তারপর ঘটে একটি ভয়ঙ্কর ভুল। সন্দেহভাজনের বর্ণনা ভুলভাবে প্রচার করা হয়, আর সেই ভুলের কারণে তদন্তকারীরা হারিয়ে ফেলেন তাদের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি। পরে সংবাদপত্রে পাঠানো একটি চিঠির সঙ্গে পল স্টাইনের শার্টের অংশ পাওয়া যায়। এবার আর কোনো সন্দেহ ছিল না, চিঠির লেখক এবং হত্যাকারী একই ব্যক্তি। এরপর শুরু হয় বিশাল তদন্ত। পুলিশ, FBI এবং বিভিন্ন বিশেষজ্ঞ দল এই মামলায় কাজ করতে শুরু করে। হাতের লেখা পরীক্ষা করা হয়, আঙুলের ছাপ পরীক্ষা করা হয়, চিঠিগুলো বিশ্লেষণ করা হয়। সম্ভাব্য শত শত সন্দেহভাজনের নাম যাচাই করা হয়। হাজার হাজার তথ্য পুলিশকে দেওয়া হয়। কিন্তু প্রতিবারই তদন্ত একটি পর্যায়ে গিয়ে থেমে যায়। জোডিয়াকের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি ছিল তার কোড বা সাইফার। সে একাধিক সাংকেতিক বার্তা পাঠিয়েছিল। কিছু কোড আংশিকভাবে ভাঙা সম্ভব হয়, কিছু কোড বহু বছর ধরে অমীমাংসিত ছিল। সবচেয়ে বিখ্যাত ছিল 340 সাইফার। এই কোডটি 1969 সালে পাঠানো হয়েছিল, কিন্তু এটি ভাঙতে 51 বছর সময় লাগে। 2020 সালে আন্তর্জাতিক একটি দল অবশেষে কোডটি পড়তে সক্ষম হয়। অনেকেই ভেবেছিলেন হয়তো এবার খুনির নাম পাওয়া যাবে, কিন্তু তা হয়নি। কোডের ভেতরে তার পরিচয় ছিল না। রহস্য তখনও রয়ে যায়। বছরের পর বছর ধরে অনেক সন্দেহভাজনের নাম সামনে আসে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন আর্থার লি অ্যালেন, কারণ তার বিরুদ্ধে কিছু পরিস্থিতিগত প্রমাণ ছিল। তিনি জোডিয়াক ব্র্যান্ডের একটি ঘড়ি ব্যবহার করতেন। তার সম্পর্কে কিছু সাক্ষ্য পুলিশের নজর কেড়েছিল। তার বাড়িতে তল্লাশি চালানো হয়, তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেলেনি। তার আঙুলের ছাপ মেলেনি, তার হাতের লেখা মেলেনি, DNA থেকেও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাকে কখনো অভিযুক্ত করা সম্ভব হয়নি। আরও কিছু সন্দেহভাজনের নাম উঠে এসেছিল। কেউ মনে করতেন খুনি সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ছিল, কেউ মনে করতেন সে ক্রিপ্টোগ্রাফিতে দক্ষ ছিল, আবার কেউ মনে করতেন পুলিশ কখনো তার নামই জানতে পারেনি।
এই মামলার সবচেয়ে অদ্ভুত দিক হল এত বিখ্যাত হওয়ার পরও এর কোনো নিশ্চিত সমাধান নেই। ডেভিড ফ্যারাডে, বেটি লু জেনসেন, ডার্লিন ফেরিন, সিসেলিয়া শেপার্ড এবং পল স্টাইন, এই মানুষগুলোর নাম ইতিহাসে রয়ে গেছে। তাদের পরিবারের জন্য এটি কখনো শুধু একটি রহস্য ছিল না, এটি ছিল বাস্তব ক্ষতি, বাস্তব শোক আর বাস্তব প্রশ্ন। দশকের পর দশক কেটে গেছে, বই লেখা হয়েছে, ডকুমেন্টারি তৈরি হয়েছে, চলচ্চিত্র নির্মিত হয়েছে। আসলে কে ছিল? হয়তো সে বহু বছর আগে মারা গেছে, হয়তো কোনোদিনও তার পরিচয় নিশ্চিতভাবে জানা যাবে না। কিন্তু তার রেখে যাওয়া চিঠি, কোড এবং অমীমাংসিত প্রশ্নগুলো এখনও মানুষকে এই মামলার দিকে ফিরিয়ে নিয়ে আসে। আর সেই কারণেই জোডিয়াক কিলারের গল্প শুধু একজন সিরিয়াল কিলারের গল্প নয়, এটি আধুনিক অপরাধ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত রহস্যগুলোর একটি।